নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মিডল ইস্টে ফের আরও একবার যুদ্ধের আগুনে আরও একটা ভয়ঙ্কর রূপ নিতে কিন্তু শুরু হয়ে গেছে। মাত্র 20 মিনিটের মধ্যে পরপর 7খানা শক্তিশালী বিস্ফোরণে কাঁপিয়ে দেওয়া হয়েছে ইউএই, হ্যাঁ ইউএই জাবেল আলী শিল্পাঞ্চলকে। এখান থেকে বড় প্রশ্ন উঠে আসে এক এক করে যে এত বড় হামলা, এই হামলার পেছনে কার হাত রয়েছে। যদিও ইরান অস্বীকার করলেও বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে দাবি করা হচ্ছে যে ইয়েমেনে যে হুতি গোষ্ঠী আছে, হুতি যে বিদ্রোহী গোষ্ঠী আছে, সেই হুতি গোষ্ঠীর মাধ্যমে কিন্তু এই হামলা চালানো হয়েছে। কারণ এই হুতি গোষ্ঠীকে দীর্ঘদিন ধরে ইরান কি করেছে, তাদের সমস্ত সাপোর্ট এসেছে, মিসাইল থেকে ফান্ডিং সমস্ত কিছু কিন্তু ইরান জুগিয়ে এসেছে। তাই আজকের এই সেশনে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যে এই হামলা কোথায় করা হয়েছে, কার এই পেছনে কার হাত ধরা আলোচনা করার চেষ্টা করব, এবং কিভাবে মাত্র 20 মিনিটের মধ্যে ইউএই মতো দেশে পরপর সাতখানা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটল, এবং কেন ইউএইকে এখন যুদ্ধের মেন কেন্দ্রবিন্দু হিসাবে টার্গেট করা হচ্ছে, আর এর প্রভাব কোন কোন দেশগুলোর ওপর পড়তে চলেছে। অতএব এই সেশনটা একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল হতে চলেছে। দেখুন, মাত্র 20 মিনিটের ব্যবধানে ভয়ঙ্কর কিন্তু বিস্ফোরণ ঘটে গিয়েছে, যার জন্য গোটা বিশ্বে ডজন ডজন আর্টিকেল এক এক করে প্রকাশ করা শুরু হয়েছে। যদি আপনারা আর্টিকেলগুলো একটু দেখেন তাহলে অবাক হয়ে যাবেন, নানান ধরনের আর্টিকেল কিন্তু আসা এক এক করে শুরু হয়ে গেছে। দেখুন, প্রশ্ন এখানে উঠে আসে যে ইউএইতে যে ভয়াবহ হামলা চালানো হলো, যে খবর আসছে সেটা কোথায়। দুবাইয়ে জাবেল আলী বলে একটা জায়গা আছে, সেই জাবেল আলী হচ্ছে দুবাই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যাকে বলা হয় থেকে দুবাইয়ের প্রাণকেন্দ্র। এই দুবাইয়ের প্রাণকেন্দ্রে কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী বিস্ফোরণ ঘটে। যদিও প্রাথমিক তথ্য অনুযায়ী যে রিপোর্ট আসছে সেখানে বলা হচ্ছে যে 20 মিনিট ধরে 7খানা বিস্ফোরণ কিন্তু ওই এলাকায় করা হয়েছে, আর এই বিস্ফোরণের ফলে গোটা এলাকা ধুঁয়ো জুড়ে কিন্তু ছড়িয়ে পড়েছে। এবার প্রশ্ন হচ্ছে, এই হামলার পর ইরানের বর্তমান সময়ে অবস্থান কি। এই ঘটনার পর ইরান প্রতিক্রিয়া জানিয়েছে। ইরান কি জানিয়েছে? ইরান জানিয়ে দিয়েছে যে এই হামলা নাকি তারা করেনি। অর্থাৎ ইরান সরাসরি নিজেকে এই বিষয়টার ক্ষেত্রে কিন্তু অস্বীকার করেছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই হামলা সরকারিভাবে ইরান না করলেও বা সরাসরিভাবে ইরান না করলেও ইরানের সমর্থিত যে হুতি গোষ্ঠী আছে তারা এই হামলা চালিয়ে যেতে পারে। আর তার জন্য আপনারা দেখতে পাবেন এখানে যে পুরো আর্টিকেল চলেছে যে 7খানা ব্লাস্ট হয়েছে, 7খানা পুরো ব্লাস্ট হয়েছে দুবাইয়ের জাবেল আলীতে। ঠিক আছে, এবার প্রশ্ন, এখানে অনেকগুলো প্রশ্ন কিন্তু এক এক করে উঠে আসা শুরু হয়েছে। প্রশ্ন সবার প্রথম, হামলার লক্ষ্য কোথায় ছিল, টার্গেট এলাকা কোথায় ছিল। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জাবেল আলী ইন্ডাস্ট্রিয়াল জোনে। এবার প্রশ্ন হচ্ছে, কারণ এখানে কেন টার্গেট করা হলো, যেটা আমি শুরুতে বললাম ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কারণ এইখানের মধ্যে আছে পুরো দুবাইয়ে সমস্ত তেল, যা তেল আছে সেগুলো স্টোর করে রাখা থাকে, এবং তেল কারখানাও রয়েছে এখানে, এবং ওয়ার হাউস ট্রান্সফারও রয়েছে, এবং এই জাবেল আলী হচ্ছে ইন্টারন্যাশনাল। অতএব যা ছবি উঠে আসছে বা ছবি দেখা যাচ্ছে, একটা বিষয় ক্লিয়ার, নাসার থার্মাল স্যাটেলাইট ইমেজে এই বড় ধরনের হামলা যে আগুনে উপস্থিত দেখা যাচ্ছে সেটা কিন্তু ছবি কিন্তু এক এক করে উঠে আসছে। এবার প্রশ্ন হচ্ছে, যখন এই হামলা হচ্ছিল, আগুনের ছবিগুলো যখন দুবাইয়ে মানুষরা তুলছিল, তাদের মধ্যে দুজনকে নাকি দুবাই পুলিশ অ্যারেস্ট করেছে, এরকম সামথিং নাকি রিপোর্ট কিন্তু উঠে আসছে। এবং এরই পাশাপাশি কেন জাবেল আলী এত গুরুত্বপূর্ণ, বা কেনই বা জাবেল আলীকে, দুবাই জাবেল আলীকে টার্গেট করলো। দেখুন, জাবেল আলী যদি বলুন শুধু ইউএই নয়, বরং সমগ্র মিডল ইস্টে গুরুত্বপূর্ণ একটা শিল্প বন্দর হচ্ছে জাবেল আলী। পুরো মিডল ইস্টে যদি ধরা যায়, কারণ এই অঞ্চলে খুব কাছাকাছি রয়েছে আন্তর্জাতিক বন্দর। 2 নম্বর হচ্ছে তেল রিজার্ভ করা আছে এখানে। 3 নম্বর হচ্ছে তেলের ম্যানুফ্যাকচারিং এখান থেকেই হয়, এখান থেকে মানে হয়, এখান থেকে তেল সাপ্লাই হয় বিশ্বের বিভিন্ন দেশে, এখান থেকে তেল বিভিন্ন বন্দরে যায়। তো এটা একটা মারাত্মক লেভেলের লজিস্টিক হাব বলা হয়ে থাকে এই জাবেল আলীকে। শুধু ইউএই নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বড় ধরনের একটা বড় ধাক্কা হতে পারে এই হামলায়, বড় একটা অর্থনৈতিক চাপও কিন্তু আসতে পারে এই হামলার পর। এবার প্রশ্ন হচ্ছে, হামলা কোথা থেকে করা হয়েছে। দেখুন,
বিভিন্ন আন্তর্জাতিক সূত্র অনুসারে বলা হচ্ছে যে এই হামলা নাকি ইয়েমেন দেশ থেকে কিন্তু করা হয়েছে, ইয়েমেন দেশ থেকে। এবং এ বেশি সন্দেহ করা হচ্ছে যে ইয়েমেনের মধ্যে যে হুতি গোষ্ঠী আছে তারা নাকি এই হামলা চালিয়েছে। এবং এই হামলা কোথাতে করা হচ্ছে, যে বলা হচ্ছে যে ইয়ামিন গোষ্ঠীতে যে ইয়ামিন দেশে যে সানা বলে যে জায়গাটা আছে, সানা, সেই সানা থেকে কিন্তু এই হামলা করা হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতি যদি দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন ইয়ামিন যে দেশটা আছে সেই ইয়ামিন দেশটা কিন্তু, যদি ম্যাপটা আমি এনেছি, এক মিনিট দেখে, না ম্যাপটা আনা হয়নি, আমি দেখিয়ে দিতাম আপনাদেরকে, তা নাহলে গতকালকে রাতে যে ভিডিওটা আমি করেছি সেটা একবার দেখে নিন। ওখানে ম্যাপে আমি ইয়ামিন সম্পর্কে অনেকগুলো তথ্য দিয়েছি। ইয়ামিনের ব্যাপারটা কি হচ্ছে, ইয়ামিন একটা দেশ, যে দেশটার দুটো ভাগ, কোনো ভাগ নেই বাট দুটো ভাগ কিন্তু করে নিয়েছে। একটা আন্তর্জাতিক স্বীকৃত ইয়ামিন সরকার চালায়, আর একটা হচ্ছে ইয়ামিনে হুতি গোষ্ঠীরা চালায়। যে হুতি গোষ্ঠীরা চালায় সে জায়গাটা হচ্ছে ইয়ামিনে উত্তর পশ্চিম অংশ। এবার প্রশ্ন হচ্ছে, ইয়ামিন সরকারের সাথে হুতি গোষ্ঠীর কিন্তু দীর্ঘদিনের লড়াই চলছে, একটাই দেশ কিন্তু লড়াই কিন্তু চলছে। হুতি গোষ্ঠীদের বক্তব্য যে ইয়ামিনকে তারা কন্ট্রোল করবে, আর ইয়ামিনের বক্তব্য যে হুতি গোষ্ঠীর সাথে ইয়ামিনের কোনো সম্পর্ক নেই, তা পরিষ্কার জানিয়ে দিচ্ছে। আর এই হুতি গোষ্ঠী এবং ইয়ামিনের মধ্যে যে গৃহযুদ্ধ দীর্ঘদিন ধরে কিন্তু চলে আসছে। এবং মানে ইয়ামিন সরকার জানাচ্ছে যে হুতি গোষ্ঠীতে সামরিক অভিযান আর এমনকি ফান্ডিং, মিসাইল, অস্ত্র সব কিন্তু ইরান কিন্তু প্রোভাইড করছে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে জায়গায় হামলার অভিযোগ উঠেছে সেখান থেকে ইউএই জাবেল আলীর দূরত্ব কত? ইউএই জাবেল আলীর দূরত্ব হচ্ছে, বলা হচ্ছে প্রায় 1830 কিলোমিটার মতো। অতএব খুব একটা দূরত্ব অতিক্রম করে হামলা চালানো হচ্ছে, মানে ইয়ামিন থেকে ইউএইতে হামলা চালানো হচ্ছে, টোটাল হচ্ছে 1830 কিলোমিটার, একটা বড় ডিস্টেন্স। আর এর মানেই বুঝে নিতে হবে যে হুতি গোষ্ঠীর কাছে, যদি হুতি গোষ্ঠী করে থাকে এই আক্রমণ, তাহলে তাদের কাছে আধুনিক মিসাইল কে দিয়েছে, এইটাই কিন্তু আন্তর্জাতিক মহল বর্তমান সময়ে প্রশ্ন তুলছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে হামলা হয়েছে, হতাহতের কোনো সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি এবং ক্ষয়ক্ষতি পরিমাণও এখনো কিন্তু জানানো হয়নি। তবে যেটুকু ছবিতে দেখা যাচ্ছে যে ফুয়েল স্টোরেজ এবং তেল পরিবহনে যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেখানে আগুন লেগেছে, সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করা হয়েছে, সেটা কিন্তু আপডেট কিন্তু উঠে এসেছে। এবার প্রশ্ন হচ্ছে যে ভারতীয় জাহাজেও কিন্তু গত পরশুদিন হামলা করেছে। ভারতীয় জাহাজে কি হয়েছে, ইউএইতে রেস কাটতে না কাটতেই আরও একটা উদ্বেগের ঘটনা কিন্তু খবর চলে আসছে। এবার হামলার শিকার হয়েছে ভারতীয় একটা পতাকা লাগানো, ভারতের রেজিস্টার একটা বাণিজ্যিক জাহাজ। ফলে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন কিন্তু উঠে আসে এবং খুব ক্লিয়ার যে মিডল ইস্টে এই মুহূর্তে যে সংঘাত, সেটা কি ভারত বাণিজ্য এবং নিরাপত্তা যে বিষয়টা আছে সেটা কতটা প্রভাবিত করতে পারে, এই বিষয়টাও আমরা একটু আলোচনা করি। গত পরশুদিন কি হয়েছে, গত পরশুদিন হয়েছে যে আন্তর্জাতিক তথ্য অনুযায়ী বলা হচ্ছে ইয়ামিন উপকূলের কাছে রেড সি হয়ে ইয়ামিন পার করে একটা ভারতের পতাকা লাগানো ভারতের জাহাজ যাচ্ছিল, বাণিজ্যিক জাহাজ কিন্তু সেটা যাচ্ছিল। সেই জাহাজটাকে টার্গেট করে প্রজেক্টরাল মিসাইল ব্যবহার করে সেই জাহাজটার ওপর আঘাত করা হয়েছে এবং পরিস্থিতি এতটা গুরুত্ব হয়ে উঠেছে যে শেষ পর্যন্ত সেই জাহাজটা কিন্তু সমুদ্র জলে ডুবে যায়। কিন্তু সৌভাগ্যের বিষয় কি, এই জাহাজে টোটাল ছিল 14 জন নাবিক, আর এই 14 জন নাবিকের মধ্যে ছিল 13 জন নাবিক ভারতীয়, এবং তাদেরকে সঙ্গে সঙ্গে ইয়ামিন কোস্টগার্ড উদ্ধার করেছে এবং নিরাপদ মানে স্থানে তাদেরকে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, নিরাপদ স্থানে চলে আসছে। কিন্তু প্রশ্ন যে হামলা চালালো কারা, এখান থেকে শুরু হয়ে যায় নতুন একটা বিতর্ক। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে ইয়ামিনের নাকি হুতি গোষ্ঠী এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে, তবে হামলার পদ্ধতি এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট জানায়নি এবং এখনো পর্যন্ত হামলার দায় কিন্তু কেউ স্বীকার করেনি। তবে দুই ধরনের খবর সামনে আসছে। এক ধরনের বলা হচ্ছে যে ওপর থেকে মিসাইল দিয়ে জাহাজটাকে আক্রমণ করা হয়েছে, আর এক ধরনের রিপোর্টে বলা হচ্ছে যে মানে জাহাজে করে বড় বিস্ফোরণ এনে জাহাজটাকে অ্যাটাক করা হয়েছে। দুটো মানে পত্রিকায় ভিন্ন ভিন্ন ব্যাখ্যা সামনে এসেছে, তবে এখন নিশ্চিত বলা যাচ্ছে না যে ঠিক কিভাবে হামলাটা করা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, হামলার পর, ভারতীয় জাহাজে হামলার পর প্রতিক্রিয়া কী ছিল? এই ঘটনার পর তীব্র সরকার কিন্তু দ্রুত অ্যাক্টিভ হয়ে ওঠে ভারত সরকার, এবং সঙ্গে সঙ্গে ভারতের শিপিং মন্ত্রণালয় থেকে জানানো হয় যে সমস্ত নাবিক নিরাপদে আছেন
কোনো অসুবিধা নেই। এবং ভারত সরকার তীব্র এটা বিরোধিতাও করেছেন এবং বিদেশি মন্ত্রণালয়ে মানে ভারতের যে শিপিং মন্ত্রণালয় থেকে ইয়ামিন সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে, পরিস্থিতির ওপর নজরদারি রাখা হয়েছে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। কিন্তু সব ঠিক আছে, কিন্তু আসল সমস্যাটা কোথায়? আসল সমস্যাটা হচ্ছে এই জায়গায়, ভারত যদি ইয়ামিন সরকারের সঙ্গে কথা বলেছে তাহলে কি সমস্যার সমাধান হবে? এই উত্তরটাকে আপনাকে জানতে হবে, কারণ সব সময় না, কারণ ইয়ামিনে সরকারের মানে যে ইয়ামিন সরকারের সাথে কথা বলেছে এবং ইয়ামিন দেশটা তো দুটো ভাগ, একটা হচ্ছে সরকার পরিচালিত, একটা হচ্ছে হুতি গোষ্ঠী পরিচালিত। তাই সরকারের সঙ্গে আলোচনা, কিন্তু হুতি গোষ্ঠী নিয়েই তো বড় প্রশ্নটা উঠে আসছে। এখানে তো তৈরি হয় বড় একটা সমস্যা। প্রশ্ন এখানে উঠে আসে যে হুতি গোষ্ঠী যে ইয়ামিনের রাজধানী মনে করে, তার নাম হচ্ছে এডেনকে তারা ইয়ামিনের রাজধানী মনে করে, আর ইয়ামিন সরকার ইয়ামিনের রাজধানী মনে করে সানা। তাহলে এডেন থেকে সরকারি প্রশাসনের সঙ্গে আলোচনা করলো। এবার প্রশ্ন হচ্ছে, হামলাকারী যে হুতি নিয়ন্ত্রণ এলাকা থেকে এসে থাকে, তাহলে কি মানে সরকারি প্রশাসনের পক্ষ থেকে মানে নিয়ন্ত্রণ করা কি প্রায় অসম্ভব? অর্থাৎ যার সঙ্গে আলোচনা চলছে সে হামলাকারী নয়, আর যারা হামলা চালাচ্ছে তাদের মানে এই সরকারি নিয়ন্ত্রণের বাইরে রাখা হয়েছে। আর এই প্রসঙ্গে যদি দেখা যায়, এই হামলা নিয়ে ইরানের কেন প্রতিক্রিয়া? ইরান জানিয়ে দিয়েছিল যে হামলার সঙ্গে তাদের নাকি কোনো সম্পর্ক নেই, এবং আন্তর্জাতিক বিশ্লেষকের একাংশ মতে বলা হচ্ছে যে হুতি যে বিদ্রোহী গোষ্ঠী আছে এরা দীর্ঘদিন ইরানের ফান্ডিংয়ে পয়সায় ওঠে বসে, আর এই কারণে প্রতিবারই কিন্তু বড় হামলা হয় এবং ইরান ঠিক ততবারই এসে বলে যে এই হামলার সঙ্গে নাকি তারা কোনোভাবেই যুক্ত নয়। তারা প্রতিবারই এসে বলে থাকে। এবার প্রশ্ন এখানে উঠে আসছে যে গুরুত্বপূর্ণ জায়গা, যে মাঠে যখন যুদ্ধ চলছে, ইরান আমেরিকা যুদ্ধ যখন মাঠে চলছে, ঠিক তখনই এই যুদ্ধের পর্দার পেছনে চলছে কূটনৈতিক লড়াই। কারণ বর্তমানে দেখেন আমেরিকায় অবসরপ্রাপ্ত জেনারেল তার নতুন একটা মন্তব্য যা করেছেন, সেই মন্তব্য থেকে গোটা বিশ্বে আলোচনা একদম তুলকালাম শুরু হয়ে গেছে। তার বক্তব্যে উঠে এসেছে পাকিস্তান, তার বক্তব্য উঠে এসেছে কাতার, তার বক্তব্য উঠে এসেছে সৌদি আরব, এই তিনটে দেশের নাম। কেন এই তার বিস্ফোরণ বক্তব্য? কারণ হচ্ছে এই যে মার্কিন অবসরপ্রাপ্ত জেনারেল জ্যাক কিন, তিনি এক সাক্ষাৎকারে দাবি করেছেন যে ইরান ইস্যুতে আমেরিকা কূটনৈতিক অবস্থানকে বিভ্রান্ত করতে কিছু মধ্যস্থতাকারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি দাবি করেছেন এটা, এবং তার বক্তব্য অনুযায়ী পাকিস্তানকে কম্প্রোমাইজ মেডিটের হিসাবে তিনি কিন্তু উল্লেখ করেছেন। তার মতে যে পাকিস্তান নিরপেক্ষ মধ্যস্থতা পালন করতে ব্যর্থ হয়েছে, তিনি দাবি করেছেন। এবং কেন পাকিস্তানকে নিয়ে প্রশ্ন? এই জেনারেলের বক্তব্য অনুযায়ী পাকিস্তান দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে যোগাযোগ রেখেছে, আবার আমেরিকার সঙ্গে যোগাযোগ রেখেছে। সরি। আর এই দুই দেশের সঙ্গে যোগাযোগ রাখা, এই দ্বৈত ভূমিকার কারণে পাকিস্তান নিরপেক্ষতা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে বর্তমান সময়ে আমেরিকা। তিনি কাতারেরও নাম উল্লেখ করেছেন। তিনি এই প্রসঙ্গে কি বলেছেন, যে মিডল ইস্টে কাতার বহু বছর ধরে, দীর্ঘদিন ধরে একটা মধ্যস্থতাকারী হিসাবে পরিচিত, এবং বিভিন্ন আঞ্চলিক সংঘাতের সময় কাতারের নাম উঠে আসে। কাতার একই টেবিলে আলোচনা করতে সাহায্য করেছে এবং ভূমিকা পালন করতে সাহায্য করেছে। কিন্তু মার্কিন মহলে একাংশ দাবি, ইরান প্রশ্নে কাতারের অবস্থান আমেরিকা প্রত্যাশা পুরোটাই মেলেনি, কারণ কাতারও নাকি ইরানকে কিছুটা একটু সাপোর্ট করার দিকে ছিল। এবার প্রশ্ন ওঠে সৌদি আরবকে নিয়ে। তার বক্তব্য, সৌদি আরব কখনো কিন্তু বড় কোনো যুদ্ধে জড়াতে চায়নি, কারণ তাদের প্রধান উদ্বেগের কারণ ছিল তাদের দেশে আছে খনি। কিসের খনি? তেলের খনি। তাই তারা চাইছে দেশটাকে নিরাপত্তা, তেলের অবকাঠামো যেন ভেঙে না পড়ে। তারা ভেঙে পড়লে অর্থনীতির ওপর চাপ আসবে, তার জন্য সৌদি আরব কোনো বড় আকার নেয়নি। আর এমন পরিস্থিতিকে সৌদি আরব সবসময় এড়ানোর চেষ্টা করেছে, এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। এবার প্রশ্ন আসে, আমেরিকার কৌশলে কি পরিবর্তন আসতে চলেছে? দেখুন, যুদ্ধ শুরুর সময় আমেরিকা অবস্থান ছিল অনেক বেশি কঠোর, কিন্তু বর্তমান সময়ে সামরিক পদক্ষেপের পাশাপাশি কূটনৈতিক আলোচনার দিকটাও কিন্তু গুরুত্ব রয়েছে বা বাড়ছে। কারণ অনেকের এই মুহূর্তে এই যুদ্ধ নিয়ে ধারণা হয়েছে যে ওয়াশিংটন দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে চাইছে না, কারণ আমেরিকার ইতিহাসে একটা রেকর্ড করা বার্তা আছে।
আমেরিকা কোনোদিন কোনো যুদ্ধ একটা লং টাইম নিয়ে যায়নি, কারণ আমেরিকা খুব ভালোভাবে জানে যদি যুদ্ধ লং টাইমে যায় তাহলে অর্থনীতি তাদের দেশের ওপর মারাত্মক প্রভাব পড়বে। এটা আমেরিকা খুব ভালোভাবেই জানে। তো এই ছিল পুরো আর্টিকেলটা, যেটা আমি আপনাদের সামনে এই মুহূর্তে প্রেজেন্ট করলাম। এবং এই আর্টিকেলটা দেখার পর আপনার কি রায়, আপনার কি মতামত, অতি অবশ্যই আপনার রায় এবং আপনার মতামত কমেন্ট বক্সে তুলে ধরবেন। দেখা হবে আপনার সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।